আজকের ভিডিওটিতে বৃষ্টিপাতের উৎপত্তি সম্পর্কে সংঘর্ষ ও সম্মিলন তত্ত্ব সম্পর্কে আলোচনা করব। এই তত্ত্বটি প্রস্তাব করেন 1950-এর দশকে বিজ্ঞানী E.G. ওয়েন। এই তত্ত্বের মূল কথায় যেটা বলা হয়েছে সেটা হলো মেঘের জলকণাগুলি পরস্পরের সঙ্গে সংঘর্ষ করে, অর্থাৎ মেঘের মধ্যে যে জলকণা থাকে সেই জলকণাগুলি পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। আর এই সংঘর্ষের ফলে জলকণাগুলি একত্রিত হয়ে আরও বড় জলকণায় পরিণত হয়, অর্থাৎ একটি ছোট জলকণা আরও 2-3টে ছোট জলকণার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হওয়ার দরুন পরস্পর মিলিত হয়ে এই একটা বড় জলকণা তৈরি করে। আর এই বড় জলকণাগুলি তৈরি হওয়ার পর সেই জলকণাগুলি ছোট জলকণাগুলিকে সংগ্রহ করে আরও বড় আকার ধারণ করতে থাকে, অর্থাৎ মেঘের মধ্যে জলকণার যে আকার সেই আকারগুলো আরও বড় হতে থাকে। ক্রমাগত এই জলকণার আকার বৃদ্ধির ফলে এই বৃষ্টিকণার সৃষ্টি হয় এবং ভূপৃষ্ঠে মাধ্যাকর্ষণের টানে ঝরে পড়ে। এবার দেখো, এই যে তত্ত্বটি, এই তত্ত্বের কিছু প্রয়োজনীয় শর্ত আছে, অর্থাৎ কি কি পরিস্থিতিতে এই শর্তটি কার্যকর। তো এখানে দেখো, প্রথমে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে উষ্ণ মেঘের উপস্থিতি। এখানে একটা বিষয় তোমাদেরকে বলে রাখি যে অলরেডি বার্জেরনের যে তত্ত্বটি রয়েছে, অর্থাৎ আইস ক্রিস্টাল থিওরি, এটা শীতল মেঘ থেকে বৃষ্টিপাতের উৎপত্তির ব্যাখ্যা দেয়। এবার উষ্ণ মেঘ থেকে বৃষ্টিপাতের যে ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা এই যে তত্ত্বটি আজকে আলোচনা করছি, অর্থাৎ সংঘর্ষ সম্মিলন তত্ত্ব, এর মাধ্যমে দেওয়া হয়ে থাকে। অর্থাৎ সেক্ষেত্রে এই তত্ত্ব সেখানেই কার্যকর যেখানে এই উষ্ণ মেঘের উপস্থিতি থাকবে। আর মেঘে বিভিন্ন আকারের এই জলকণা থাকতে হবে, অর্থাৎ যে মেঘ যে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা দিয়ে তৈরি হয় সেই জলকণার থাকতে হবে, বিভিন্ন আকারের জলকণা সেই মেঘের মধ্যে থাকতে হবে। বায়ুমণ্ডলে একটি অস্থির অবস্থা থাকতে হবে, অর্থাৎ অ্যাটমসফিয়ারিক টার্বুলেন্স তৈরি হতে হবে। আর জলকণাগুলি পারস্পরিক সংঘর্ষের সুযোগ থাকতে হবে, অর্থাৎ যে সংঘর্ষের ফলে একটা জলকণা আর একটা জলকণার সঙ্গে মিলিত হয়ে বড় জলকণায় পরিণত হবে, তো সেই সুযোগটা থাকতে হবে। এবারে আসা যাক এই যে তত্ত্বটি, এর মাধ্যমে বৃষ্টিপাত কিভাবে হয়ে থাকে। তো এখানে কতগুলো ধাপে এই বৃষ্টিপাতের ঘটনাটা ঘটে যেটা এই তত্ত্বে বলা হয়েছে। প্রথমত দেখো যে এই মেঘের ভিতর বিভিন্ন আকারের যে জলকণা থাকতে হবে, অর্থাৎ যেটা আমরা জানলাম শর্তের মধ্যে যে বিভিন্ন আকারের জলকণা থাকবে। এবার বায়ুমণ্ডলের যে অস্থিরতা যদি তৈরি হয়, অর্থাৎ অ্যাটমসফিয়ারিক টার্বুলেন্স যদি তৈরি হয়, তাহলে তার ফলে কি হচ্ছে, ওই মেঘের মধ্যে থাকা বিভিন্ন আকারের জলকণাগুলি পরস্পরের মধ্যে সংঘর্ষে লিপ্ত হবে এবং তার ফলে এই জলকণাগুলি মিলিত হবে এবং মিলিত হয়ে বড় জলকণায় পরিণত হবে। মানে একটা জলকণা আর একটা জলকণাকে একটা জলকণা আর একটা জলকণার সঙ্গে মিলিত হতে থাকবে, তো মিলিত হয়ে বড় হয়ে যাবে জলকণাগুলো। আর এই বড় জলকণাগুলো দ্রুত নিচের দিকে নামতে শুরু করবে মাধ্যাকর্ষণের টানে। আর পতনের সময় বড় জলকণাগুলি আরও ছোট ছোট জলকণাকে, তার আশপাশের আরও ছোট জলকণাকে সংগ্রহ করে সেগুলো আরও বড় হতে থাকবে, অর্থাৎ তার আকার ও ওজন ক্রমশ আরও বৃদ্ধি পেতে থাকবে। তারপরে বৃহৎ যে জলকণা, অর্থাৎ যে বৃষ্টির জলকণা, তাতে পরিণত হবে এবং ঊর্ধ্বমুখী বায়ুপ্রবাহ তাদের ধরে রাখতে না পারলে বৃষ্টিপাত রূপে এই মাধ্যাকর্ষণের টানে ভূপৃষ্ঠে পতিত হবে। এইভাবে এই তত্ত্বের মাধ্যমে বৃষ্টিপাত হওয়ার বিষয়টিকে ব্যাখ্যা করা হয়েছে। এবার দেখো, এইখানে এই যে তত্ত্বটি, এই তত্ত্বে বিজ্ঞানী এই ল্যাংমুইয়ের কিছু সংশোধন করেন। কি ধরনের সংশোধন উনি করেছিলেন দেখো, যে এই পতনশীল জলকণার যে চূড়ান্ত বেগ, অর্থাৎ এই টার্মিনাল ভেলোসিটি, তার ব্যাসের উপর নির্ভর করে। বড় জলকণার পতন বেগ ছোট জলকণার তুলনায় বেশি, আর বড় জলকণা ছোট জলকণাকে শোষণ করে, আর এর ফলে বৃষ্টিকণার দ্রুত বৃদ্ধি ঘটে। এই তত্ত্বের কিছু সীমাবদ্ধতাও আমাদের জানতে হবে, অর্থাৎ কি কি ক্ষেত্রে এই যে তত্ত্ব সেটা ঠিকভাবে কাজ করে না, অর্থাৎ এর সীমাবদ্ধতা কোথায়। অর্থাৎ দেখো, এই যে সংঘর্ষের কথা এই তত্ত্বে বলা হয়েছে, এই সংঘর্ষের ফলে অনেক সময় যে জলকণা সেটা একে অপরের সঙ্গে মিলিত না হয়ে ভেঙে যেতেও পারে। আর যে অ্যাটমসফিয়ারিক টার্বুলেন্সের কথা বলা হয়েছে, সেই অ্যাটমসফিয়ারিক টার্বুলেন্স যদি অত্যন্ত বেশি হয়, মানে বায়ুমণ্ডল যদি অত্যন্ত বেশি অশান্ত হয়, সেক্ষেত্রে মেঘে বৃষ্টিপাত কম বা অনুপস্থিত হতে পারে। আর এই ধরনের যে তত্ত্ব, এই তত্ত্বের মাধ্যমে মানে বৃষ্টিপাত হয়, মানে সব ধরনের বৃষ্টিপাতের ব্যাখ্যা এই তত্ত্বের মাধ্যমে পাওয়া যায় না। মূলত উষ্ণ মেঘ থেকে যে বৃষ্টিপাত, বিশেষ করে উষ্ণ অঞ্চল, নিরক্ষীয় বা ক্রান্তীয় অঞ্চলের উষ্ণমণ্ডলীয় অঞ্চলের যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের ব্যাখ্যা এই তত্ত্ব থেকে
তত্ত্বের মাধ্যমে দেওয়া যায়। এবার দেখো এই তত্ত্বের কিছু গুরুত্ব আছে, অর্থাৎ গুরুত্বের মধ্যে দেখো যেটা বললাম যে উষ্ণ মেঘের বৃষ্টিপাতের ব্যাখ্যাতে এই তত্ত্ব ভীষণভাবে কার্যকর। আর বিশেষ করে এই যে উষ্ণমণ্ডলীয় অঞ্চল, অর্থাৎ মূলত ক্রান্তীয় এবং নিরক্ষীয় অঞ্চলের যে উষ্ণমণ্ডলীয় অঞ্চলের বৃষ্টিপাতের ব্যাখ্যার প্রধানতম তত্ত্ব হলো এইটা বার্জেরনের যে তত্ত্ব, অর্থাৎ আইস ক্রিস্টাল থিওরি। এটা শীতল অর্থাৎ নাতিশীতোষ্ণ বা হিমমণ্ডলের যে বৃষ্টি হয়, শীতল মেঘ থেকে যে বৃষ্টি বা তুষারপাত হয়ে থাকে, সেই অধঃক্ষেপণের ব্যাখ্যার ক্ষেত্রে এই আইস ক্রিস্টাল থিওরি বার্জেরনের এটাও কার্যকর হয়ে থাকে। ঠিক তেমনই এই বোয়েনের দেওয়া যে এই যে সংঘর্ষ সম্মিলন যে তত্ত্ব, এই তত্ত্বের মাধ্যমে মূলত এই উষ্ণমণ্ডলের যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের ব্যাখ্যা দেওয়া হয়ে থাকে। আর এটা বার্জেরনের যে তত্ত্ব, অর্থাৎ আইস ক্রিস্টাল তত্ত্বের যে সীমাবদ্ধতা, যেটা আমরা জানি যে আইস ক্রিস্টাল থিওরির মাধ্যমে আমরা উষ্ণ মেঘ থেকে যে বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাতের ব্যাখ্যা তার মাধ্যমে দেওয়া যায় না। সেই যে সীমাবদ্ধতা বার্জেরনের রয়েছে, তো সেই বার্জেরনের তত্ত্বের সীমাবদ্ধতা এই তত্ত্ব দূর করে দেয়। অর্থাৎ তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো যে দুটো তত্ত্ব আছে মূলত বৃষ্টিপাতের ব্যাখ্যাতে। একটা এই আইস ক্রিস্টাল থিওরি যেটা বার্জেরন দিয়েছিলেন, আর একটা হচ্ছে এই সংঘর্ষ সম্মিলন তত্ত্ব যেটা এই বোয়েন দিয়েছেন। এই দুটো তত্ত্বের মাধ্যমে দু রকমের যে মেঘ হয়, সেই মেঘের থেকে, অর্থাৎ উষ্ণ এবং শীতল দু রকমের মেঘের থেকে যে বৃষ্টিপাতের ব্যাখ্যা সেটা দেওয়া হয়। অর্থাৎ বৃষ্টিপাত কিভাবে ঘটে তার সম্পূর্ণ ব্যাখ্যাটা জানতে গেলে বা কিভাবে হয় সেটা জানতে গেলে এই দুটো তত্ত্ব সম্পর্কে আমাদের পরিষ্কার জ্ঞান থাকতে হবে। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।